দেখেন আমার গাড়ি 120-এ, ওর গাড়িও 120-এ। এখন উপর উঠতেছে বলে একটু কমছে। আমার গাড়ি 120-এ ছিল, ওর গাড়িও 120-এ ছিল। এত বড় একটা বাস এই রাস্তায় কি 120-এ চলতে পারে? So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new vlog. আবার আজকে চলে আসলাম মাওয়া হাইওয়েতে, মাওয়া এক্সপ্রেসওয়েতে আসছে। এর পিছনে একটা কারণ হচ্ছে আমি গ্রামে যেতেছি। এখন গইতে সময় বাজে 5:20। রাস্তায় প্রচণ্ড চাপ, প্রচণ্ড জ্যাম ছিল আজকে। সবাই মানে দক্ষিণবঙ্গের সবাই যাইতেছে। আজকে ব্লগটা করব হচ্ছে আমার গ্রামের বাড়ি নিয়ে। আসলে গ্রামের বাড়ি নিয়ে ব্লগটা আসলে বেসিক্যালি এরকম না। আমি করতে চাইতেছি মূলত একটা ফ্রেশনেস টাইপ ব্লগ। মানে আপনাদের যাদের গ্রাম আছে বাট তারা ঢাকায় থাকে, তাদের জন্য গ্রাম থাকা যে একটা সৌভাগ্য, এটা যাদের নাই তারা জানে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে গ্রামে যাওয়ার জন্য এরকম সুন্দর রাস্তা, এরকম পারফেক্ট রাইড পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের গ্রাম হচ্ছে ফরিদপুর, আর আমরা পাইছি মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, যার কারণে কোনো প্যারাই নাই। রিল্যাক্সে যাই, রিল্যাক্সে আসি, সময়ও বেশি লাগে না, মাত্র 1 ঘন্টা। যার কারণে মানে খুব দ্রুত যাইতে পারতেছি, খুব দ্রুত আসতে পারতেছি। বিষয়টা হচ্ছে এই। আর আমি যে খুব বেশি ফোর্স করব বাইককে তাও না, তারপর আমি একটা অ্যাভারেজ স্পিড ধরেই চালাবো চিন্তা করছি। এই জিনিসটা দিছে যাতে আমরা আগে থেকে এই স্পিডটা কন্ট্রোল করতে পারি। সামনে গেলে দেখবেন এই যে এই জিনিসটা দিয়ে দিছে, এটা খুব ভালো হয়েছে। এটা দেওয়াতে আমরা আগে থেকেই স্পিডটাকে কন্ট্রোল করতে পারি ওই বাসের অ্যাক্সিডেন্টে পরে। আপনারা যারা ব্লগার যারা আছেন, একটু চেষ্টা করবেন আপনারা এই বাইকার্স কমিউনিটিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। আমরা এটা লক্ষ্য করেছি যে আপনি যদি দুর্ঘটনার পরিসংখ্যানটা দেখেন এবং কি ডেড বডিটা যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে বাইকারদের মৃত্যু হার অনেক বেশি। এটা যেমন গতি দেয় তেমন কিন্তু ক্ষতির পরিমাণ তত বেশি। মানে এটাতে গতিও দিচ্ছি, সুবিধাও দিচ্ছি, আবার ইনজুরিটাও তত বেশি। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন সবাই মিলে। আপনারা যদি আবার ইউটিউবে দেন, ফেসবুকে দেন, এই বাইকার্স কমিউনিটির মধ্যে একটু অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করবেন। আমরা দেখছি এটা এই যে কি আপনারা কি বলেন সাবরি বাইকার টাইপের, যারা বাচ্চা আছে, বয়স কম, তো গরম, ওরা খুব জোরে চালায়। তো জীবনে মায়া না, বউ পোলাপা না, এত চিন্তা ভাবনা অত করতে পারে না, বাপ মা তো আছে, এগুলো তো ভাবতে পারে না ওদের। তো ওরা এইভাবে একটু ব্যাপারও চালায়। আপনারা যেহেতু যেখানে পারেন আপনারা এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। উনি মূলত আমাদেরকে একটু নলেজ দিল। আপনারা তো শুনলেন হয়তো যে আসলে আমাদের বাংলাদেশে তো একটু বাইকের অ্যাক্সিডেন্টের পরিমাণই বেশি, মৃত্যুর হার, ডেড বডি চিন্তা করলে বাইকারই বেশি। তাই আমরা যাতে একটা অ্যাওয়ারনেস তৈরি করি যে আমরা কিভাবে বাইকটা চালানো উচিত। আসলে এটা দরকার, যে যার মতো তো ইচ্ছা মতো চালানোর মতো এটা কোনো বিষয় না। বাইক রাইডিং একটা ফান, সেই ফানের জন্য বাইরের দেশে আলাদা ট্র্যাক আছে, আমাদের দেশে নাই। এই জন্য আমাদের মনে করেন এই লোকাল রাস্তাতেই আমাদের ওইভাবে চালাইতে হয়। কিন্তু ওইটাও ইস্যু না, ইস্যু হচ্ছে একটু মানে কন্ট্রোল করা, একটু মেনটেন করে চালানোর ট্রাই করা। তারা মূলত আমাকে থামাইছিল নাম্বার টাম্বার দেখার জন্য। পরে উনি যেহেতু আমাকে এগুলো বলতেছে, তাই আমি ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখালাম। তো যারা যারা বাইক রাইড করেন আপনারা সবাই একটু ধৈর্য ধরে রাইড করবেন, আমার মতো ওভার স্পিড করবেন না। আর যদি ওভার স্পিড করেন মানে এটা হচ্ছে মানে নিজের হাতে কন্ট্রোল রেখে করবেন। যেখানে কন্ট্রোল করতে পারতেছেন
সেখানে একটু ওভার স্পিড করেন, যেখানে পারতেছেন না ওইখানে দরকার নেই। উঠে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুর নাইট ভিউটা অনেক সুন্দর, এই জন্য ক্যামেরা অন করছি, যদিও এখনো পুরোপুরি নাইট হয় নাই, বাট এই জায়গায় প্রচুর কুয়াশা আছে, কুয়াশার কারণে ইটস লুকিং ভেরি গুড, ভেরি অ্যামেজিং। ও ভাই, ফিলিংস, যারা ভ্রমণ করতে চান, ট্রাভেল করতে চান, আসলে বাইকের থেকে এত র ফিল আপনাকে অন্য কোনো পরিবহন দিবে না। আপনি হয়তো যাওয়ার পরে ওই জায়গাটা খুব এনজয় করে ঘুরতে পারবেন, সেটা ঠিক আছে, বাট ওইটার বাইরে আপনি যখন যাইতেছেন তখনকার ফিলটা দিতে দেন। পুরা কুয়াশা, ওই পাশে পুরা কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। সন্ধ্যা হয়ে গেছে, আবার হয় নাই, দুটা মিলায় ঝিলায় আছে। রাস্তাঘাট একদম ফ্রেশ, শার্প, ও মন বেড়া যায়। অনেক ঠান্ডাও, যদিও আমি তেমন কিছু করি নাই, জাস্ট একটা হুডি পরা। ঠান্ডাও লাগতেছে খুব, রিয়েলি গ্রেট। এটার উপরেও অনেক কুয়াশা থাকতো, গাড়ি যাতায়াত করে তো এই জন্য কুয়াশাগুলো দুই পাশে কাইটা যায়, কুয়াশাগুলো থাকে না। যদি গাড়ি যাতায়াতটা কম থাকতো আর পরিমাণের থেকে অনেক বেশি প্রেশার থাকতো কুয়াশার, তাহলে হয়তো এই জায়গায় কুয়াশাটা থাকতো। বাইক কেমন লাগতেছে, ককপিট কেমন লাগতেছে বলবেন। একটা এক্সট্রা ঝকঝকানি দেখতেছেন কিনা সেটাও বলবেন। এক্সট্রা ঝকঝকানি থাকার পিছনে কারণ হইতেছে সিরামিক কোটিং করা, একটা গ্লেজই আলাদা, কাল দেখাবো। এই দেখেন আমার ফগ লাইট জ্বলতে আছে, এবং যদিও এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই, পুরোপুরি অন্ধকার পাবো কিনা তাও জানি না, তার আগে হয়তো চলেও যাবো। আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি, গাড়ির প্রেশার আছে, বাট আমি বেশি জোরে চালাচ্ছি না কারণ প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে আমার একটা ফগ লাইট, ওদিক দিয়ে গোধূলি আকাশ শেষ হয়ে গেছে, ফগ লাইট জ্বলতেছে। এইটা দিয়ে মোটামুটি সবই দেখা যায়, এটা দরকারও হয় না। এটা না জানলে আবার একদম একদম শিশু মনে হয়। এখন মনে হচ্ছে শিশু বাচ্চা চালাইতেছি, এখন মনে হচ্ছে না একটা বাইক চালাইতেছি, আর এখন মনে হচ্ছে একটা জানোয়ার চালাইতেছে। ওরটা একদম এক্সেস। আলোটা দেখেন আর ওয়েদারটা দেখেন, ও মাই গড কি ওয়েদার! মনে হচ্ছে আমি মনে হয় নরওয়েতে আছি, বুঝছেন। যদি আমি নরওয়ে যাই নাই, নরওয়ের অনেক ব্লগ আমি দেখছি, সো মনে হইতেছে যে আমি নরওয়ে টরওয়ে আছি হয়তো। এই মারিস না, তোরে কিন্তু আমি মারবো, তুই আমার মারতেছিস না, খাড়া খাড়া, তুই আগে যা, খাড়া। একটু পাইজলামি করে ওর সাথে। এই দেখ, এই দেখ কেমন, দেখ 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 কেমন। ও ঠান্ডা ভাই, নদীর এই পারে তো অনেক ঠান্ডা, ওই পারে তো এত ঠান্ডা ছিল না। যদিও এখনো পুরোপুরি সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা হলে একদম ঠান্ডা হয়ে যাবে, আমি সেটা বুঝতে পারছি। আল্লাহ, কিন্তু আমি আমার ভদ্র লাইটটা জ্বালাই দিই, এতে আবার সামনে ভিউটা একটু কম, সামনে যে এগুলা দেখা যায় না, বাট এটাতে আবার সামনে ভিউটা এটাই থাকে, এতে সামনে ভিউটা সুন্দর লাগে। পিছনে কোনো গাড়িই নেই, পুরো অন্ধকার। এই সময়টা আমার একটু সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আমি যখন বাইকটা স্টার্ট দেই তখন আমার খেয়াল ছিল না যে আমি গোপ্রোটা অন করছি, বাট আমি মাইক্রোফোনটা গোপ্রোর সাথে কানেক্ট করি নাই। আমি এখানে অনেক কথা বলছি, আমি সকাল 8টা বাজার 5 মিনিট আগে রওনা হয়েছি গ্রাম থেকে। হ্যাঁ, সেটা এখানে দিতে মনে নেই। মাঝখানে কয়েকটা ভিডিও ছিল, সেই ভিডিওগুলো খুঁজে পেতেছি না। কয়েক ধরনের কয়েকটা ভিডিও করে রাখছিলাম, ওইগুলোকে সেভ হয়েছে কিনা বুঝতেছি না, এই জন্য ওইগুলো খুঁজে পেতেছি না। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, আমি যেদিন গেছি তার পরের দিন সকালবেলা আমরা
মানে ব্যাক করার দিন প্রচন্ড কুয়াশা ছিল, এই টাইমে আমরা অনেকগুলো কথা বলছি। আসলে আমার কথাগুলা ঠিকমতো শোনা যাচ্ছিল না, কারণ আমি মাইক্রোফোনটা কানেক্ট করিনি। গোপ্রো ইনবিল্ট মাইক্রোফোনে এই বাতাসের কারণে কিছুই শোনা যায় না, এই জন্য শোনা যেতেছিল না আর কি। একটু কষ্ট করে এই জায়গাটা ম্যানেজ করে নিতে হবে। এরকম অনেক বড় ফুটেজ আমি একটা পর্যায়ে একদম মাওয়া এক্সপ্রেস না, ভাঙ্গা এক্সপ্রেস হয়ে যেটা, ওইটাতে উঠে আমি পরে বুঝতে পারছি যে আমি আসলে মাইক্রোফোনে কানেক্ট করি নাই। আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন আমার ডান পাশের লুকিং গ্লাসটা ভাঙা। এটা আমি ব্লগের মধ্যে বলছিলাম কেন ভাঙা, আপনাদেরকে ব্লগ সাউন্ড করে শোনাতে পারতেছি না। তো এই লুকিং গ্লাসটা ভাঙছিল কারণ হচ্ছে ভুলবশত আমার এক কাজিন, উনি যখন বাইকে বসে বাইকটা ডিসব্যালেন্স হয়ে যায় বসা অবস্থাতেই, তো উনি ডান পাশে কাঁচে পড়ে যায়। উনি অনেক সিনিয়র বাইকার, তারপরও একটা মানে নর্মাল অ্যাক্সিডেন্ট বলতে পারেন হয়ে যায়, যার কারণে আমার ডান পাশে লুকিং গ্লাসটা ভেঙে যায়। বাট আদারওয়াইজ বাইকের সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অসুবিধা হয়নি, জাস্ট লুকিং গ্লাসটা আমার ভেঙে গেছিল।
আমি যে কথা কইতাছি আমি তো মাইক্রোফোনে লাগাই নাই। হ্যাঁ পুরা ভিডিওটা কোনো কথাই আসবো না। হ্যাঁ ভয়েস ওভার দিয়ে দিতে গো। হ্যাঁ এলে তো আসতে চালাইতো। এই দেখেন ওয়েদার, কুয়াশা, এই পাশে কি কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, নদীর একটা কিচ্ছু দেখা যায় না, শুধু রাস্তার মধ্যে কুয়াশা নেই। চারপাশে মনে হচ্ছে কি সাদা মানে কাপড় রেখে দিছে, দুই পাশে সাদা কাপড়ের মাঝখান দিয়ে চালাইতেছি এরকম মনে হচ্ছে। এই ব্রিজের উপরে কুয়াশা নেই, মেবি গাড়িগুলো চলতেছে এই জন্য কুয়াশা সরে যাচ্ছে, এরকম কিছু হবে, এই জন্য হয়তো ব্রিজে কুয়াশা নাই। নইলে তো একটু স্লো করে ফেলি। এরা কি আমার মামলা টামলা দেয় কি না এটা তো মুই জানি না, দ্যাটস ওয়াই একটু স্লো করে ফেললাম আর আমি বাম পাশে সেফ রোডে চলে আসলাম। এই দেখেন কি কুয়াশাটা পড়ছে, ওরে আল্লাহ। যদিও এই জায়গায় ঠান্ডাটা অনেক কম, ওই পারে অনেক ঠান্ডা ছিল। আমি একটা নিচে একটা টি শার্ট, তার উপর একটা সোয়েট শার্ট, তার উপর একটা হুডি, দ্যাট ইজ মি। ইয়া এই যে আমি তো মানে ওই জায়গায় ওই এপাশে রোদ উঠছে, ওই জায়গায় প্রচণ্ড ঠান্ডা ছিল। বাট এই পদ্মা সেতুর উপরে যখন উঠছে অনেক অনেক মানে 50% কমে গেছে ওই পারের থেকে, ফরিদপুরের থেকে এইখানে 50% কমে গেছে। ও কুয়াশা আছে বাট ঠান্ডা 50% নাই। এবং আই থিঙ্ক ঢাকা ঢোকার পরে এগুলো আমাদের খুলে ফেলতে হবে গরমে। আই থিঙ্ক এর উপরে জ্যাম তো আমাদের ফ্রি, গরমের সাথে জ্যাম ফ্রি। আমার গাড়ি 100, কাকার গাড়িও 100। কি টান্ডা কাকা দিছে ডিসকভার নিয়া, খাইছে রে। এটা কত সিসি? নাইস রাইড ব্রো। 110 সিসি, ভাই রে ভাই, হায়ার আরপিএম উঠে গেছে 110 সিসিতে। 110 সিসি নিয়ে 100তেই আছে সে, নাইস। এই সমস্ত কাকার সাথে তো মনে করেন হাইওয়েতে চালায় মজা। আমি পাশ থেকে ব্যাক সাইড পুরোটা দেখতে পাই, একটু ক্লোজ আসলে দেখবো না, একটু দূরে থাকলে দেখবো। এইবার এবার দুই পার এই লুকিং গ্লাস দিয়ে দেখা যায়। চলে আসছি ঢাকা মাওয়া, এখন আছি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। একটু দাঁড়ানো উচিত ছিল, কিন্তু দাঁড়াইলে এখন যে টানের উপরে আছি টানটা জমে যেত, এই জন্য দাঁড়াইলাম না, শুধু আগে যেতে থাকবো, কোথাও আমরা দাঁড়া। দেখেন আমার গাড়ি 120-এ, ওর গাড়িও 120-এ। এখন উপরে উঠতেছে বলে একটু কমছে। আমার গাড়ি 120 ছিল, ওর গাড়িও 120 ছিল। এত বড় একটা বাস এই রাস্তায় কি 120-এ চলতে পারে? আমি চালাতেছি এটা অনেক ওভার স্পিড আমি জানি, কিন্তু আমি স্পেসটা নিতেছি অনেক কম। আমার জন্য 120 উঠানোটা ওর ইঞ্জিনের থেকে আমার ইঞ্জিনে অনেক সুবিধাজনক। কেন? কারণ আমার বাইকটা ছোট, আমার অ্যারোডাইনামিক শেপ ওর থেকে ভালো, আমার গায়ে বাতাস প্রেশার কম, যার জন্য আমার বাইকে 100 রিচ করা অথবা হাই স্পিড রিচ করাটা ওর থেকে ইজি। আর ও এত বড় একটা গাড়ি নিয়ে
মানে করতেছে রে কি দেখেন, কতখানি প্রেসারে চালাইলে, ইঞ্জিনে কতখানি জোর দিলে 120 উঠা যাওয়া সম্ভব। একটু ঢালের মধ্যে ছিল, সেটা আমিও বুঝছি। ঢালের মধ্যে 120 উঠা যাওয়া মানে আপনার স্পিড 105-10 প্লাস ছিল। দ্যাটস অল, মানে দ্যাটস ওয়াই উঠছে, নইলে তো উঠতো না। এত জোরে চালায় আসে বললেই তো এইসব জায়গায় এসে এরা মাইরা দেয় গাড়ি, সিম্পল। বিষয় যেটা হয়েছে, আমরা মাওয়া এক্সপ্রেসও পার হয়ে গেছি, হানিফ ফ্লাইওভারে চলে আসছি। সরি ফর দ্যাট, আমার গলা ভেঙে গেছে কথা বলতে বলতে। তো আমরা চলে আসছি একদম কাছাকাছি। ব্লগটা বড় হয়েছে কিনা জানি না, বাট ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করে দেবেন। অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমার 1K সাবস্ক্রাইবার হইতে, ইনশাল্লাহ হয়ে যাবে এই মাসের মধ্যেই। আপনি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। তো দ্যাটস ইট ফর টুডে। আমরা এখন টোল দিয়ে চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।